পাকিস্তানে ট্রেনের জিম্মি দশা থেকে শেষ খবর পাওয়া পর্যন্ত কমপক্ষে ১৫৫ জনকে উদ্ধার করা হয়েছে। নিহত অন্তত ২৭ জন হামলাকারী। এখনো অভিযান চলছে। এদিকে যুদ্ধবিরতির মধ্যেও গাজায় হামলা জোরদার করেছে ইসরায়েল। শিশুসহ নিহত আরও ৮ জন। অন্যদিকে যুক্তরাষ্ট্রের আলোচনার প্রস্তাব নাকচ করলেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। অবশেষে যুক্তরাষ্ট্র অবৈধ অভিবাসীদের জন্য সেলফ ডিপোর্টেশন অ্যাপ চালু করল। ফিলিপিনের সাবেক প্রেসিডেন্ট দুতার্তেকে আইসিসিতে পাঠানো হয়েছে। জানবো সেই খবরও। বিশ্বের নানা প্রান্তের এমন সব খবর নিয়ে বিশ্বযোগের আজকের আয়োজনে স্বাগত জানাচ্ছি আমি রুবাইয়াত অদিতি। পাকিস্তানের বেলুচিস্তানে যাত্রীবাহী ট্রেনের জিম্মি দশা থেকে বুধবার ভোর পর্যন্ত নারী, শিশু সহ অন্তত ১৫৫ জনকে উদ্ধার করা হয়েছে। এদের মধ্যে আহত ৩৭ জনকে হাসপাতালে পাঠানো হয়েছে। নিরাপত্তা বাহিনীর গুলিতে ২৭ হামলাকারী নিহত হয়েছে। নিষিদ্ধ ঘোষিত বেলুচ লিবারেশন আর্মি এই হামলার দায় স্বীকার করেছে। কর্তৃপক্ষ জানিয়েছে, ট্রেন থেকে অনেককে জিম্মি করে নিয়ে যাওয়া হয়েছে। এদের মধ্যে নারী ও শিশুদের ঢাল হিসেবে ব্যবহার করছে সন্ত্রাসীরা। আরও জানাচ্ছেন সৃষ্টি ঘটক। যাত্রীবাহী ট্রেনে জিম্মি করে হামলার ঘটনায় থমথমে অবস্থা পুরো পাকিস্তানে। দেশটিতে ট্রেনে এমন বড় ধরনের সন্ত্রাসী হামলার ঘটনা এটাই প্রথম। মঙ্গলবার বেলুচিস্তানের বোলান এলাকার কাছে কোয়েটা থেকে পেশোয়ারগামী জাফর এক্সপ্রেস নামের যাত্রীবাহী ট্রেনে হামলা চালায় সশস্ত্র একটি গোষ্ঠী। ট্রেনটির ৯টি বগিতে ৪০০ জনেরও বেশি যাত্রী ছিল। হামলাকারীরা এলোপাতাড়ি গুলি ছুড়ে যাত্রীদের জিম্মি করে। এ সময় অনেক যাত্রীকে ট্রেন থেকে জিম্মি করে পাহাড়ি এলাকায় নিয়ে যাওয়া হয়। নিষিদ্ধ সশস্ত্র গোষ্ঠী বেলুচিস্তান লিবারেশন আর্মি এ হামলার দায় স্বীকার করেছে। হামলার খবর পেয়ে জিম্মিদের উদ্ধারে অভিযান শুরু করে দেশটির নিরাপত্তা কর্মীরা। অভিযানে এখন পর্যন্ত শতাধিক মানুষকে জিম্মি দশা থেকে উদ্ধারের তথ্য নিশ্চিত করেছে কর্তৃপক্ষ। এদের মধ্যে বেশ কয়েকজন আহত থাকায় তাদের হাসপাতালে নেওয়া হয়। তবে এখনও অনেক মানুষ জিম্মি রয়েছে হামলাকারীদের হাতে। তাদের উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে। তবে জিম্মি থাকা নারী ও শিশুদের সশস্ত্র গোষ্ঠীটি ঢাল হিসেবে ব্যবহার করছে বলে জানিয়েছে নিরাপত্তা কর্মীরা। নিরাপত্তা বাহিনী বলেছে, টানেলের কাছে একটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে। তারা এখনও পাহাড়ি এলাকায় জঙ্গিদের সঙ্গে গুলি বিনিময় করছেন। এদিকে বেলুচিস্তানের প্রাদেশিক মন্ত্রী এ ঘটনাকে পুরো জাতির জন্য একটি কঠিন সময় বলে উল্লেখ করেছেন। এ সময় অপরাধীদের অবশ্যই আইনের আওতায় আনারও প্রতিশ্রুতি দেন তিনি। এটা পুরো জাতির জন্যই একটি কঠিন সময়। আমাদের দেশের নিরাপত্তা ব্যবস্থা যদিও আদর্শ নয়, কিন্তু এই ধরনের ঘটনা কিছুতেই মেনে নেওয়া যায় না। নিরাপত্তা কর্মীরা তাদের সবটুকু সাধ্য দিয়ে জিম্মিদের সবাইকে উদ্ধারের চেষ্টা করে যাচ্ছেন। এদিকে উদ্ধারকৃত জিম্মিদের জরুরি চিকিৎসা সেবা দেওয়ার জন্য এরই মধ্যে অ্যাম্বুলেন্স সহ নিকটবর্তী হাসপাতালে সব রকম ব্যবস্থা নেওয়া হয়েছে। সৃষ্টি ঘটক, ৭১। দোলযাত্রার দিন ভারত জুড়ে শান্তি রক্ষায় কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় প্রতিটি রাজ্য সরকারকে সতর্ক থাকতে বলেছে। সতর্কতা জারির প্রথম কারণ, হোলি বা দোলযাত্রা পড়েছে রমজান মাসে। দ্বিতীয় কারণ, উৎসবটি উদযাপিত হবে আগামী শুক্রবার। রমজান মাসে জুমাবারে হোলি পড়ায় রং খেলা নিয়ে উগ্র হিন্দুত্ববাদী কোনো নেতা ও বিজেপি শাসিত রাজ্যের সরকারি কর্মকর্তাদের লাগামহীন মন্তব্য উত্তেজনা সৃষ্টি করেছে। কেন্দ্রীয় গোয়েন্দারাও এ নিয়ে শঙ্কিত। সেই শঙ্কা থেকেই রাজ্যগুলোকে সতর্ক করে দেয়া হয়েছে বলে জানিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। উত্তেজনা যাতে অপ্রীতিকর অবস্থায় না গড়ায় সেজন্য উত্তরপ্রদেশের লখনৌ সহ বিভিন্ন শহরের মুসলিম ধর্মীয় নেতারা জুমার নামাজ দুপুর ১২টার জায়গায় বেলা ২টো-২.৩০টায় পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। লখনৌ ঈদগাহের ইমাম জানিয়েছেন, জুমার নামাজ বেলা ২টায় শুরু হবে। ধর্মপ্রাণ মুসলমানদের তিনি অনুরোধ করেছেন, এই জুমার নামাজ প্রত্যেকে যেন স্থানীয় মসজিদেই পড়েন। সরকারি তহবিল অপব্যবহারের অভিযোগে দিল্লির সাবেক মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের বিরুদ্ধে এফআইআর করার নির্দেশ দিলেন দিল্লির রাউস এভিনিউ আদালত। তার সঙ্গে আম আদমি পার্টির আরও কয়েকজন নেতা-নেত্রীর বিরুদ্ধেও একই নির্দেশ দেওয়া হয়েছে। দিল্লিতে ক্ষমতায় থাকাকালীন সরকারি অর্থ অপব্যবহারের অভিযোগ আনা হয়েছে তাদের বিরুদ্ধে। তারা সরকারি বরাদ্দের অতিরিক্ত অর্থ ব্যয় করে বড় বড় বিজ্ঞাপন বোর্ড দিয়েছিলেন বলে অভিযোগ উঠেছে।
মঙ্গলবার দিল্লির নিম্ন আদালতে সেই সংক্রান্ত অভিযোগের ভিত্তিতে দায়ের হওয়া মামলার শুনানি ছিল। শুনানিতে বিচারক দিল্লি পুলিশকে কেজরিওয়ালদের বিরুদ্ধে এফআইআর করার নির্দেশ দেন। একই সঙ্গে ওই অভিযোগের তদন্তের প্রতিবেদন আদালতে জমা দেওয়ার কথাও বলেন তিনি। আগামী 18 মার্চের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে হবে পুলিশকে। কেজরিওয়াল ছাড়া আর নেতা গুলাব সিং ও নেত্রী নিকিতা শর্মার বিরুদ্ধেও এফআইআর করার নির্দেশ দেওয়া হয়েছে। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ইসরায়েলি হামলায় শিশুসহ আরও 8 ফিলিস্তিনি নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও অনেকে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, মঙ্গলবার গাজায় ইসরায়েলি বাহিনীর হামলায় কমপক্ষে 7 জন নিহত হয়েছেন আর আহত হয়েছেন আরও অনেকে। প্রত্যক্ষদর্শীরা জানান, গাজা শহরের দক্ষিণ পূর্ব সীমান্তের কাছে নেটজারিম এলাকায় একদল ফিলিস্তিনি একটি ধ্বংসপ্রাপ্ত বাড়ির কাছে জড়ো হওয়ার পর একটি ইসরায়েলি ড্রোন তাদের ওপর হামলা চালায়। এছাড়া দক্ষিণ গাজা উপত্যকার রাফা শহরের পূর্বে অবস্থিত শোকা গ্রামে আরেকটি ড্রোন হামলায় একজন ফিলিস্তিনি নারীও নিহত হন। ফিলিস্তিনি মেডিকেল সূত্র জানিয়েছে, সীমান্তে অবস্থানরত সেনারা মধ্য গাজার দক্ষিণ পূর্ব দেইর আল বালার একটি অঞ্চলে সরাসরি গুলি চালালে একটি শিশু গুলিবিদ্ধ হয়ে মারা যায়। শিশুটি প্রথমে গুলিবিদ্ধ হয়ে আহত হয় এবং পরে শিশুটির মৃত্যু হয়। আহতদের সম্পর্কে এখনও কোনো তথ্য পাওয়া যায়নি। এদিকে জাতিসংঘ এবং অন্যান্য ত্রাণ গোষ্ঠী গাজায় প্রবেশকারী সমস্ত ত্রাণের ওপর ইসরায়েলি অবরোধ প্রত্যাহারের আহ্বান জানিয়েছে। সিরিয়ার উপকূলীয় অঞ্চলে সাম্প্রতিক সহিংসতায় নারী ও শিশুসহ পুরো পরিবারকে হত্যার ঘটনা ঘটেছে। জাতিসংঘের মানবাধিকার অফিস জানিয়েছে এই তথ্য। জাতিসংঘ গত বৃহস্পতিবার থেকে এখন পর্যন্ত 111 জন বেসামরিক নাগরিকের হত্যার বিষয়টি যাচাই করেছে। তবে প্রকৃত সংখ্যাটি উল্লেখযোগ্যভাবে বেশি বলে মনে করা হচ্ছে। জাতিসংঘ বলছে, এদের মধ্যে অনেককেই সংখ্যালঘুর ভিত্তিতে হত্যা করা হয়েছে। একটি পর্যবেক্ষণ গোষ্ঠী জানিয়েছে, সম্প্রতি লাতাকিয়া, তারতুস, হামা এবং হোমস প্রদেশে 1200 জনেরও বেশি বেসামরিক লোক নিহত হয়েছে, যাদের বেশিরভাগই আলাউইত সম্প্রদায়ের। জাতিসংঘ সিরিয়ার অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট আহমেদ আল শারার একটি স্বাধীন তদন্ত কমিটি গঠন এবং দায়ীদের জবাবদিহি করার প্রতিশ্রুতিকে স্বাগত জানিয়েছে জাতিসংঘ। গত 8 ডিসেম্বর আসাদের পতনের পর এটি সবচেয়ে ভয়াবহ সহিংসতা। রাশিয়ার সঙ্গে 30 দিনের যুদ্ধবিরতিতে রাজি হয়েছে ইউক্রেন। সৌদি আরবে যুক্তরাষ্ট্র ও ইউক্রেনের কর্মকর্তাদের মধ্যে বৈঠকের পর আসে এমন ঘোষণা। এই প্রস্তাবটি এখন রাশিয়ার কাছে উপস্থাপন করা হবে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। তবে এখনও এ বিষয়ে রাশিয়ার পক্ষ থেকে কিছু জানানো হয়নি। এদিকে ইউক্রেনকে আবারও সামরিক সহায়তা দিতে এবং গোয়েন্দা তথ্য ভাগাভাগি করতে যুক্তরাষ্ট্র সম্মত হয়েছে। বিস্তারিত মনিরুজ্জামান বাবুর প্রতিবেদনে। ওভাল অফিসে জেলেনস্কি এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে বাগবিতণ্ডার ঘটনার পর মঙ্গলবার জেদ্দায় অনুষ্ঠিত আলোচনা ছিল দুই দেশের মধ্যে প্রথম আনুষ্ঠানিক বৈঠক। জেদ্দায় যুক্তরাষ্ট্র এবং ইউক্রেনের প্রতিনিধি দলের এই বৈঠক চলে 8 ঘন্টারও বেশি সময় ধরে। বৈঠকের পর এক যৌথ বিবৃতিতে বলা হয়, রাশিয়ার সাথে তাৎক্ষণিকভাবে 30 দিনের অস্থায়ী যুদ্ধবিরতি চুক্তি কার্যকর করার বিষয়ে একমত হয়েছে ইউক্রেন। জেলেনস্কির চিফ অফ স্টাফ আন্দ্রি ইয়ারমার্ক বলেছেন, ইউক্রেন ন্যায়সঙ্গত এবং স্থায়ী শান্তির জন্য প্রস্তুত। রাশিয়া যদি এই যুদ্ধবিরতি চুক্তি গ্রহণ করে তাহলে অবশ্যই আমরা পরবর্তী পর্যায়ে আলোচনার প্রস্তুতির জন্য কাজ করতে প্রস্তুত। আজ আমরা সমস্ত বিশ্বের কাছে দেখিয়েছি যে আমরা শান্তি চাই। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, সিদ্ধান্ত গ্রহণের ভার এখন মস্কোর হাতে। যুদ্ধ শেষ করার জন্য এখন বল রাশিয়ানদের কোর্টে। এই প্রস্তাবটি মস্কোর কাছে উপস্থাপন করা হবে। রাশিয়া যদি এই প্রস্তাব প্রত্যাখ্যান করে তাহলে দুর্ভাগ্যবশত আমরা বুঝতে পারবো যে এখানে শান্তির পথে বাধা কি ছিল। তবে এই বিষয়ে মস্কোর পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে হোয়াইট হাউসে ট্রাম্প সাংবাদিকদের বলেছেন, তিনি আশা করছেন প্রেসিডেন্ট পুতিনও রাজি হবেন।
এ বিষয়ে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, যুদ্ধবিরতি একটি ইতিবাচক প্রস্তাব, যা কেবল আকাশ ও সমুদ্রপথে লড়াই নয়, যুদ্ধের সম্মুখ সারির জন্য প্রয়োজন। এদিকে সৌদির বৈঠকের পর যুক্তরাষ্ট্র গোয়েন্দা বিভাগ জানিয়েছে, তারা ইউক্রেনকে আবারও সামরিক সহায়তা দিতে এবং গোয়েন্দা তথ্য বিনিময় করতে একমত হয়েছেন, যা জেলেনস্কি ট্রাম্প বৈঠকের পর স্থগিত করা হয়েছিল। মনিরুজ্জামান বাবু, ৭১। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেন, হুমকির মুখে তার দেশ যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসবে না। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে উদ্দেশ্য করে তিনি যা খুশি তাই করার চ্যালেঞ্জও দিয়েছেন। ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমে জানানো হয়, পেজেশকিয়ান বলেছেন, যুক্তরাষ্ট্রের নির্দেশ, তাদের হুমকি ধামকিতে ভয় পায় না ইরান। কোনো দেশের এ ধরনের আচরণ গ্রহণযোগ্য নয়। এর আগে গত শনিবার ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিও একই জবাব দিয়েছিলেন মার্কিন প্রশাসনকে। বলেছিলেন, হুমকির মুখে কোনো আলোচনায় বসবে না ইরান। এদিকে ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে আলোচনার কথা বললেও তেহরানকে বৈশ্বিক অর্থনীতি থেকে বিচ্ছিন্ন করা এবং দেশটির তেল রপ্তানি শূন্যের কোটায় নামিয়ে আনার জন্য একের পর এক নিষেধাজ্ঞা অব্যাহত রেখেছেন। এর আগে ট্রাম্প বলেছিলেন, ইরানকে দুটি উপায়ে সামলানো যেতে পারে, হয় সামরিকভাবে অথবা একটি চুক্তির মাধ্যমে, যাতে তাদের পারমাণবিক অস্ত্র অর্জন ঠেকানো যায়। কানাডার ইস্পাত এবং অ্যালুমিনিয়ামের উপর শুল্ক দ্বিগুণ অর্থাৎ 25 থেকে 50% করার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার কথা জানিয়েছেন তিনি। এটি অন্টারিওর উত্তর আমেরিকার অঙ্গরাজ্যে পাঠানো বিদ্যুতের ওপর 25% শুল্ক আরোপের প্রতিশোধ নিতেই এই ঘোষণা দিয়েছেন ট্রাম্প। এর মধ্য দিয়ে দুই দেশের ক্রমবর্ধমান বাণিজ্য যুদ্ধ নতুন মোড় নেবে বলে মনে করা হচ্ছে। বুধবার সকাল থেকে এটি কার্যকর হবে। সোশ্যাল মিডিয়ায় তিনি লিখেছেন, যুক্তরাষ্ট্রে হুমকির মুখে থাকা এলাকার বিদ্যুতের ওপর শীঘ্রই একটি জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করবেন। কানাডার অপমানজনক হুমকি মোকাবেলা করতে যুক্তরাষ্ট্রকে দ্রুত যা করা দরকার তাই করা হবে। কানাডা অন্যান্য গুরুতর দীর্ঘমেয়াদী শুল্ক প্রত্যাহার না করলে আগামী 2 এপ্রিল থেকে যুক্তরাষ্ট্রে আসা গাড়ির ওপর শুল্ক উল্লেখযোগ্যভাবে বাড়াবেন ট্রাম্প। এর মধ্য দিয়ে মূলত কানাডায় অটোমোবাইল উৎপাদন ব্যবসা স্থায়ীভাবে বন্ধ হবে বলে মনে করেন মার্কিন প্রেসিডেন্ট। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আরোপিত শুল্কের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে কানাডা জুড়ে দেশপ্রেমের ঢেউ ছড়িয়ে পড়েছে। স্থানীয় ব্যবসা প্রতিষ্ঠান ও সাধারণ জনগণ মার্কিন পণ্য বর্জন শুরু করেছে, যা দুই দেশের মধ্যকার অর্থনৈতিক টানাপোড়েনকে আরও তীব্র করে তুলেছে। টরন্টোর একটি জনপ্রিয় পানশালা, ম্যাডিসন এভিনিউ পাব, তাদের মেনু থেকে সব ধরনের মার্কিন পণ্য সরিয়ে ফেলেছে। এতে নাচোস, উইংস এবং বিয়ারের মতো জনপ্রিয় খাবার ও পানীয় এখন কেবল কানাডার স্থানীয় উপাদান বা ইউরোপ ও মেক্সিকো থেকে আমদানি করা পণ্য দিয়ে তৈরি করা হচ্ছে। কানাডার বিখ্যাত অভিনেতা জেফ ডগলাস, যিনি একসময় আই অ্যাম কানাডিয়ান বিজ্ঞাপনের মুখ ছিলেন, সম্প্রতি এক ভিডিও বার্তায় ট্রাম্পের কানাডাকে 51তম রাজ্য বানানোর মন্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়েছেন। মন্ট্রিয়লের একটি ক্যাফে তাদের মেনু থেকে আমেরিকানো কফির নাম পরিবর্তন করে কানাডিয়ানো করেছে। যুক্তরাষ্ট্রে অবৈধভাবে থাকা অভিবাসীদের সম্ভাব্য গ্রেপ্তার ও আটকের মুখোমুখি হওয়ার পরিবর্তে নিজ থেকে প্রত্যাবর্তনের সুযোগ দিতে একটি অ্যাপ চালু করেছে ট্রাম্প প্রশাসন। এক প্রতিবেদনে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, যুক্তরাষ্ট্রে অবৈধভাবে থাকা অভিবাসীদের কেউ যদি নিজ থেকে ফেরত যেতে চায়, তাহলে সিবিপি হোম নামে যুক্তরাষ্ট্রের কাস্টমস অ্যান্ড বর্ডার প্রোটেকশন অ্যাপটি তাকে সেই বিকল্প বেছে নেওয়ার সুযোগ দেবে। হোমল্যান্ড সিকিউরিটি মন্ত্রী ক্রিস্টি নোয়েম এক বিবৃতিতে বলেছেন, সিবিপি হোম অ্যাপটি অনাকাঙ্ক্ষিতদের এখনই চলে যাওয়ার এবং স্বেচ্ছায় ফেরত যাওয়ার সুযোগ দেবে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের রেকর্ড সংখ্যক অবৈধ অভিবাসীকে বহিষ্কারের অঙ্গীকার করেছেন। ফিলিপাইনের সাবেক নেতা রদ্রিগো দুতার্তেকে নেদারল্যান্ডসের আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসিতে পাঠানো হয়েছে। প্রেসিডেন্ট থাকাকালে মানবতাবিরোধী অপরাধ সংগঠনের অভিযোগে আইসিসির পরোয়ানার ভিত্তিতে ম্যানিলা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ৭৯ বছর বয়সী দুতার্তে এশিয়ার দেশগুলোর মধ্যে প্রথম কোনো সাবেক প্রেসিডেন্ট যিনি আইসিসিতে বিচারের মুখোমুখি হচ্ছেন।
এয়ারটেল ভারতের গ্রাহকদের কাছে ইলন মাস্কের স্পেসএক্সের স্টারলিংকের ইন্টারনেট পরিষেবা পৌঁছে দিতে একটি চুক্তি ঘোষণা করেছে। দুই কোম্পানির বরাত দিয়ে এনডিটিভি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। এয়ারটেল এক বিবৃতিতে জানিয়েছে এটি ভারতে স্বাক্ষরিত প্রথম চুক্তি। তবে স্পেসএক্সকে ভারতে স্টারলিংক পরিষেবা বিক্রির জন্য প্রয়োজনীয় অনুমোদন পেতে হবে। ভারতীয় টেলিকম প্রতিষ্ঠানটি বিবৃতিতে আরও বলেছে, স্পেসএক্সের সঙ্গে এই পদক্ষেপ এয়ারটেলের গ্রাহকদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। দর্শক, এই ছিল আজকের আয়োজনে। কাল একই সময়ে আবারও হাজির হবে বিশ্বযোগ। চোখ রাখুন একাত্তরের ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন একাত্তরের ইউটিউব চ্যানেল। একাত্তরের সাথে থাকুন।